1987 সালের ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে 1989 সালের জুন মাসের 26 তারিখ 27 তারিখ পর্যন্ত আমি খাগড়াছড়িতে অবস্থিত 203 পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ছিলাম এবং সেখানে অনেক ঘটনা ছিল, মর্মস্পর্শী ঘটনা, সংবেদনশীল ঘটনা ইত্যাদি। কিন্তু মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে একটা ঘটনা ঘটেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি ব্রিগেড কমান্ডার থাকা অবস্থায় 4 মাস আমার যখন ওখানে দায়িত্বের বয়স, তখন আমরা সেনাবাহিনীর সদর দপ্তরকে জানিয়েছিলাম যে শান্তি বাহিনী নামক বিদ্রোহীরা বাঙালিদের উপর আক্রমণ করতে পারে এবং অনেক বাঙালি হতাহত হবে। সেই আক্রমণ ঠেকানোর মতো পর্যাপ্ত শক্তি আমার হাতে নাই। কিন্তু লিখিত রিপোর্ট লিখিতই থেকে গেছে, এটা আমাদের বড়দের বা সিনিয়ররা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে পারেন নাই। 24 এপ্রিল 1988, 1988, 24 এপ্রিল, যেটা রোজার মাসের মাঝামাঝি সময় ছিল, এইরকম আক্রমণটা শুরু হয় এবং 24 এপ্রিল থেকে নিয়ে মে মাসের 3-4 তারিখ পর্যন্ত যে 7-8 দিন সময়, 9-10 দিন সময়ে এটা প্রচণ্ড মারামারি হয়। তখন বাংলাদেশের রাষ্ট্রপতি বললেন আমি খাগড়াছড়ি বেড়াতে যাব। বেড়ানো মানে কিন্তু আনন্দ সফর না, আই উইল ভিজিট, এবং সরজমিনে দেখতে চাই কেন এরকম ঘটনা ঘটল। তিনি আসলেন, সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল আতিক ছিলেন, সঙ্গে চট্টগ্রামে জিওসি মেজর জেনারেল আব্দুল সালাম ছিলেন, আর আমি তো খাগড়াছড়ি ব্রিগেড কমান্ডার। আমি তো তাদেরকে রিসিভ করার জন্য গালি, বকা, স্নেহ, মায়া যা দিবে আজকে আমি রিসিভ করবো সব। কারণ আমার ব্রিগেডে এত বড় ঘটনা ঘটছে, এতগুলো বাঙালি মারা গেছে, এতগুলো গ্রাম জ্বলে গেছে, আমি কি করছি। তো সব দেখা টাকার পরে বললেন, ইব্রাহিম আমি তোমার কাছ থেকে শুনতে চাই। আমি যত সুন্দরভাবে বলছি এমনভাবে বলেন নাই, আর্মির ভাষায় বকা দিয়ে বলছেন। আমি বলছি স্যার আমি বলবো। তো অপশনের মধ্যে জিওসি আছেন, সেনাপ্রধান জেনারেল আতিক আছেন, আমার অধীনস্থ অফিসাররা আছেন। তিনি বললেন বলো। আমি বললাম স্যার আমি কতক্ষণ সময় পাবো। ওনার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার ইলিয়াসকে জিজ্ঞেস করলেন, ইলিয়াস আমরা কতক্ষণ সময় দিতে পারবো? ইলিয়াস বললেন স্যার 20 মিনিটস। আমি বললাম স্যার আই উইল নট স্পিক ফর 20 মিনিটস। কেন? আমি বললাম স্যার আমি 20 মিনিটসে বলে শেষ করতে পারবো না। ইউ আর এ ব্রিলিয়েন্ট অফিসার, ইউ হ্যাভ বিন ইনস্ট্রাক্টর ইন দি স্টাফ কলেজ, তুমি সামারি করতে জানো না? আমি বললাম স্যার আমি সামারি করতে জানি এবং সামারি করাটা পড়িয়েছি, যেহেতু আমি ইনস্ট্রাক্টর ছিলাম, কিন্তু আজকে আমি সামারি করব না। তুমি কি আমার হুকুম অমান্য করছো? জি না স্যার, আমি হুকুম অমান্য করছি না, আমি বিনয়ের সঙ্গে প্রার্থনা করছি আপনি হুকুমটা বদলান। তুমি কি চাও? আমার আমি 2 ঘন্টা সময় চাই। তখন পিছনের থেকে জ্যেষ্ঠ কর্মকর্তা একজন বলে উঠলেন, এটাকে মামার বাড়ির আবদার, 2 ঘন্টার সময় প্রেসিডেন্টের থেকে তুমি চাও? আমি বললাম স্যার মামার বাড়ির আবদার না, এটা নিজের বাড়ির আবদার, কারণ এই বাড়িটা আমাদের, এই খাগড়াছড়ি আমাদের। আপনি আজকে না শুনলে এটা মামার বাড়ি হয়ে যাবে। বললেন ইলিয়াস এখান থেকে গিয়ে আমার কি কাজ, নেক্সট প্রোগ্রাম কোথায়? ইলিয়াস বললেন স্যার টঙ্গী খালের ব্রিজ উদ্বোধন। মে মাসের 5 তারিখ 1988, 1988, 5 মে, প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ আসরের টাইমে ওই ব্রিজটি উদ্বোধন করার কথা, কিন্তু তিনি আমার ওখানে এখন 3টা বাজে। আমি তখন বললাম স্যার মে আই সাবমিট সামথিং, আমি কি একটা কিছু নিবেদন করতে পারি? বলছে বলো। আমরা স্যার আপনি যদি টঙ্গী খালের উপরে ব্রিজ উদ্বোধন না করেন তাও কিন্তু গাড়ি চলবে, কোনো গাড়ি ধর্মঘট করে বলবে না যে প্রেসিডেন্ট উদ্বোধন করে নাই অতএব আমরা এই ব্রিজের উপর দিয়ে যাবো না। কিন্তু আপনি যদি আমার বক্তব্যগুলো না শোনেন তাহলে এই বাংলাদেশটা মামার বাড়ি হয়ে যাবে। আপনি ছাড়া পুরা ক্যাবিনেট যদি শোনে, আপনি ছাড়া কোনো লাভ নেই, আপনাকেই শুনতে হবে আজকে। তখন তিনি বললেন যে ইলিয়াস তুমি বলে দাও মঞ্জুকে বলো ব্রিজটা উদ্বোধন করতে, আমি ইব্রাহিমের কথা শুনি। তো তিনি আমাকে ছোটকাল থেকেই চিনতেন। তো বললেন তুমি কিন্তু 2 ঘন্টার মধ্যেই বলবা। আমি বলি জি স্যার, আমি 2 ঘন্টা থেকে 1 মিনিটও বেশি নিব না।
2 ঘন্টা ওনাকে যখন বক্তব্য দিলাম, উনি একদম হেলান দিয়ে পড়ে গেলেন সোফায়। তিনি বললেন, আমি তো এত কিছু জানতাম না। 2 ঘন্টা তো অনেক কথা বলেছি। আমি বললাম, স্যার আপনি সবসময় সামারি শুনেছেন, সেই জন্য এত কথা কোনোদিন পান নাই। আজকে পুরা একটা বয়ান শুনলেন, আপনি এগুলো পেলেন। এর থেকে শিক্ষা হলো যে অনেক সময় মানুষকে সাহস করে তার সিনিয়রের সামনে হলেও অপ্রিয় সত্যটা তুলে ধরতে হয়, বাস্তবতাটা বলে ধরতে হয়। সেদিন যদি মহামান্য রাষ্ট্রপতি আমার উপর রাগ করতেন, তাহলে আমার চাকরিটা চলেও যেতে পারত। ওনার কলমের দ্বারাই আমার প্রমোশন হবে ব্রিগেডিয়ার র্যাঙ্কে, প্রমোশন নাও পেতে পারতাম, রেগে যেতে পারতেন। আমার সঙ্গে আর্গু করেছো, 20 মিনিট না নিয়ে 2 ঘন্টা সময় নিছো। কিন্তু আমি মনে করেছিলাম যে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশ সেনাবাহিনীর স্বার্থে এবং জাতির স্বার্থে মহামান্য রাষ্ট্রপতিকে আমার অনেকগুলো তথ্য উপস্থাপন করা প্রয়োজন। ওই মে মাসের 5 তারিখ আসরের নামাজের একদম শেষে, আসরের টাইমের মগরিবের একটু আগে উনি যখন বিদায় নেবেন বললেন, আমি শুনেছি একলা, এখন আমার ক্যাবিনেটকে শুনতে হবে এটা। আমরা মে মাসের 8 তারিখ বঙ্গভবনে এসেছিলাম, খাগড়াছড়ি থেকে একটা ডেলিগেশন, মিলিটারি ডেলিগেশন, এবং বঙ্গভবনের কনফারেন্স রুমে সকল মন্ত্রিসভার সদস্য, সরকারের সকল সচিব, পুলিশ বাহিনীর সকল ডিআইজি এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর সকল মেজর জেনারেল র্যাঙ্কের কর্মকর্তা যারা ঢাকা এবং সাভারে ছিলেন, সকলের সামনে একটা ব্রিফিং বা প্রেজেন্টেশন দিয়েছিলাম। তখনও আমি কর্নেল ইব্রাহিম, কারণ 5 তারিখের 3 দিন পরে তো, এবং আমাদের সম্মানিত মন্ত্রিপরিষদ সদস্য এবং জেনারেলগণ এবং ব্রিগেডিয়ারগণ শোনার পর একই মন্তব্য করেছিলেন, আমরা তো এত কিছু জানতাম না। তা আমি আপনার এই সাদাতের এই গল্প বলার প্ল্যাটফর্মের মাধ্যমে শ্রোতাদের নিকট বলতে চাই যে একজন সিনিয়র ডিসিশন নেওয়ার আগে সকল তথ্য জানতে হবে। তিনি যদি শুধু সারমর্ম নিতে অভ্যস্ত থাকেন, তাহলে কোনো না কোনো জায়গায় কিছু তথ্য বাদ যাবে। সেই জন্য কোনো সিনিয়রের দায়িত্ব হচ্ছে একবার অন্তত মিনিমাম পুরো স্টোরিটা শোনা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। একটা লং রেঞ্জ পেট্রোলিংয়ের একটা প্ল্যান ছিল, এবং ওখানে স্ট্রেংথ আরও বেশি ছিল, অ্যাবাউট 2 to 3 পেট্রোলস অফ 25 or 30 স্ট্রেংথ। তো এই পেট্রোলটা নিয়ে আমরা তখন ওখানে যাচ্ছি। যাওয়ার পরে যখন আমরা ওই পাহাড়, যে বললাম না অনেক উঁচু পাহাড়, একটা পাড়া ছিল, ওই পাহাড়ে যখন আমরা উঠি তখন খুব বৃষ্টি শুরু হলো, প্রচণ্ড বৃষ্টি। এবং হিল ট্র্যাক্সে তোমরা হয়তো ওটা যারা না গেছে বা না দেখছে, এটা তোমরা বিশ্বাস করতে পারবে না যে যখন বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি হয়, এবং বৃষ্টি হওয়ার ধরো উইদিন 10-15 মিনিটস এই যে নালা, খাল বা ছড়া আমরা বলি, এটা দিয়ে যে কী পরিমাণ পানি এবং কী স্পিডে পানি যায়, at times it becomes very difficult to cross the নালা by walking. তখন আমাদের যে রশি ধরে কিছু ইম্প্রোভাইজড পথ করে তারপরে বেরোতে পারতাম, আর রাস্তা তো স্লিপারি আছে। তো যাই হোক, আমরা পেট্রোলটা শেষ করে দিয়ে আমরা পৌঁছায় গেলাম জবারাম কারবারি পাড়া। আমি পৌঁছে গেছি, এবং দ্যাট ওয়াজ এ লং রেঞ্জ পেট্রোল। জবারাম কারবারি পাওয়া ফার্স্ট স্টপ, ওখান থেকে আমরা পরের দিনে অন্য জায়গায় আবার চলে যাব। এদিন করেও দ্যাট ওয়াজ এ 7 days পেট্রোল। তো আমরা যখন পৌঁছে অ্যাজ ইউজুয়াল সবাইকে জিজ্ঞেস করা হলো, ফলো ইন করায় যে কি কারো কিছু সব ঠিক আছে কিনা। হঠাৎ করে একটা সোলজার বলতেছে, স্যার আমার এসএমসির ম্যাগাজিন একটা নাই। তো স্বাভাবিক, এটা সবার একটা, আমি ওয়ারিড হয়ে গেলাম। সবাই চেক করো, ব্যাগ চেক করলো, সব কিছু চেক করলো, নাই। তারপরে কীভাবে হারালো? স্যার আমি তো বলতে পারি না, কিন্তু আমি যখন এই যে পাহাড় থেকে নামার পরে আমি বোধহয় একটু স্লিপ খেয়ে পড়ছিলাম নিচে, তখন হয়তো পড়ে যেতে পারে, আমি তো খেয়াল করিনি। আমি বললাম যে ঠিক আছে, তুমি দেখাইতে পারবা যে কোথায় পড়ছিলে? জি স্যার পাবো। তখন ঠিক আছে চলো। তখন তো করলাম কি, আমরা হাফ পেট্রোল ওখানে রাখলাম, রেখে বাকি একটা পেট্রোল নিয়ে আই ওয়াজ কামিং ব্যাক দি সেম ওয়ে দ্যাট আই ওয়েন্ট। ওই পাহাড় পর্যন্ত পৌঁছালে, যেহেতু সে ওখানে
বলছে ওখানে পড়ে গেছিল, ওখানে খুঁজলে হয়তো বা পাওয়া যাবে। সেজন্য আমরা পেট্রোলে ওখানে আসতেছি। কিছু দূর আসার পরে যখন আমি পাহাড়ের কাছে পৌঁছে গেলাম, তখন সামনে ওই যে আমার স্কাউট বলে আমরা জানা, সামনে যারা দু একজন হাঁটে, ওই স্কাউট বলছে, স্যার সামনে শান্তি বাহিনী। আমাদেরকে খবর দিল, কি শান্তি বাহিনী মানে? জি স্যার, ওই সামনে পাহাড়ে শান্তি বাহিনী দেখা যাচ্ছে। শান্তি বাহিনী দেখা যাচ্ছে। তখন আমরা পেট্রোল অ্যাজ ইউজুয়াল, ওখানে পেট্রোল সব ডিপ্লয় হয়ে গেল সামনে। তারপরে আমি আস্তে আস্তে সামনে হাঁটলাম, এটি সামনে গিয়া আমার বললো, কোথায় পেট্রোল? বলে স্যার ওই যে পাহাড়ের উপরে দেখেন জলপাই রঙের লোক, ওরা আমাদেরকে ডাকতেছে, বলে আসো। যে আনবিলিভেবল কথা না, যে তোমাকে ডাকতেছে মানে? জি জি স্যার, আমাদের ডাকলেই দেখেন আসতেছে। আমি গিয়ে দেখি যে হ্যাঁ ঠিক, ওখানে জলপাই রঙের শান্তি বাহিনী। তারপর কি করবো আমরা? তো ব্যাপার, কি ব্যাপার, শান্তি বাহিনী কোথেকে আসলো? আমরা তো জাস্ট আধা ঘন্টা বা 45 মিনিটস আগে তো আমরা এই পাড়া দিয়ে ক্রস করে আসলাম। এর মধ্যে কেমনি করে শান্তি বাহিনী আসলো? যাই হোক, এখন তো কিছু করতে হবে, শান্তি বাহিনী যেহেতু সেহেতু আমরা তখন আমরা করলাম কি, ওই যে পেট্রোলটাকে যে সিস্টেম আছে পাহাড়ের উপরে যেহেতু, ওটা আমরা দুটো ভাগ করলাম, ভাগ করে দুই পাশ দিয়ে আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠলাম। উঠে বাই দিস টাইম ইউ ওয়েন্ট, বিকজ ইট ওয়াজ, ওই পাহাড়ে উঠতেই আমাদের আধা ঘন্টা 40 মিনিট লাগে। তো বাই দিস টাইম দে হ্যাড লেফট। তো আমরা ওই কারবারি যারা ছিল, হেডম্যান কারবারি, যাদেরকে জিজ্ঞেস করলাম, ওদের তো কিছু করার নেই, বাবু কি করবো, ওরা আসছে, আমরা তো কিছু করতে পারি না। অ্যান্ড ওরা করতেছিল কি, দে থট যে যেহেতু আমি পেট্রোল নিয়ে চলে গেছি অ্যান্ড ইভেন আফটারনুনে আমি ফেরত আসবো, সো দে ওয়ার প্রিপেয়ারিং টু অ্যাম্বুশ আস, দে ওয়ার প্রিপেয়ারিং দি ট্রেঞ্চেস, যে আমরা ওদিক দিয়ে যখনই যাবো ফেরার পথে আমাদেরকে অ্যাম্বুশ করবে, অ্যান্ড ইউনো উইল হ্যাভ লট অফ ক্যাজুয়ালিটিস, দে উইল কিল আস। বাট আনফর্চুনেটলি প্রথম কথা বলতে সেদিন আমাদের ফেরার কথা ছিল না। এটা তো তারা জানে না যে আমরা লং রেঞ্জ পেট্রোলে বের হয়েছি। তখন তারা করেছে কি, ওই দে আর প্রিপেয়ারিং দ্য ডিফেন্স। বাই দিস টাইম আমরা ওই ম্যাগাজিনটা খোঁজার জন্য গিয়ে ওই পাহাড়ে হাজির হয়ে গেছি। তারপরে আলটিমেটলি আমরা ম্যাগাজিনটা খুঁজলাম, পাইলাম না, অপারেশন করলাম। আমরা ইয়ের সঙ্গে যোগাযোগ করতেছিলাম তখন যে আমরা শান্তি বাহিনীর কাছে অ্যাসল্ট করছি, ওই পাহাড়ের উপরে শান্তি বাহিনী দেখা যাচ্ছে। আমার মনে হয় তখন then Secretary আসাদ ওয়াজ অলসো দেয়ার ইন দি হেডকোয়ার্টার। তো যাই হোক, শান্তি বাহিনী ধরতে পারি নাই, কিন্তু শান্তি বাহিনী যে আমাদের অ্যাম্বুশ করবে, সে অ্যাম্বুশটা আমাদেরকে করতে পারি নাই। এটা একটা আল্লাহর রহমত যে আমাদের একটা ম্যাগাজিন হারাইছে। ম্যাগাজিন যদিও আমরা পাইনি, পরবর্তীতে ম্যাগাজিন হারাই গেছে, কিন্তু আমরা অ্যাটলিস্ট ওই অ্যাম্বুশটা আমাদেরকে করতে পারি নাই। এটা আল্লাহর অশেষ রহমত যে হয়তো বা যদি আমরা ম্যাগাজিনে না আসতাম, তাহলে তো শান্তি বাহিনীর এই কনফ্রন্টেশনটা বা এই দেখা দেখিটা আমাদের হতো না। হয়তো অন্য কোনো জায়গায় গিয়ে ওরা আমাদেরকে অ্যাম্বুশ করতো হয়তো বা, যদি জানতো যে আমরা কোথায় যাবো। দ্যাট ইজ অলসো উই আর ভেরি ফর্চুনেট যে আমাদের কিছু করতে পারে নাই। উই ট্রাইড আওয়ার বেস্ট টু ওদের সঙ্গে ধরার জন্য, বাট আলটিমেটলি নো, হিল ট্র্যাক্সের ট্রেন সব কিছু মিলিয়ে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লঞ্চ অ্যান অপারেশন। তো বাই দিস টাইম আমরা যখন পাহাড়ে উঠলাম তখন উই মিস দেম, দে ফ্লেড অ্যাওয়ে, অ্যান্ড আমরা কিছু করতে পারিনি। সো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং যে একটা জীবন্ত একটা দেখা একটা অ্যাম্বুশের হাত থেকে আমরা উই গট সেভড। ভেরি ইন্টারেস্টিং। থ্যাংক ইউ। আমাদের চাকরি জীবনে তো অনেক অভিজ্ঞতা থাকে, বিশেষ করে মিলিটারি জবে আমাদের সবারই মানে অভিজ্ঞতা, অনেক ধরনের অভিজ্ঞতা হয়। সবচেয়ে মজার বা এক্সাইটিং ইয়েগুলো থাকে আমাদের সাধারণত হিল ট্র্যাক্সে। আজকে আমি এমন আমার জীবনের প্রথম হিল ট্র্যাক্সে যে পোস্টিং হয় ওইখানের একটা ঘটনা আজকে বলবো। এটা 1987 ওই সময়কার কথা।
নভেম্বর বা ডিসেম্বর মাস হবে, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, মাসটা মনে নাই। শীতের সময় এটুকু মনে আছে। তো আমার এটা আমার প্রথম পোস্টিং রাঙ্গামাটি রিজিয়নের ঘাগড়া জোনে। আমার পোস্টিং হয় 40 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, তখন আমি চাকরি করছি। আমি ছিলাম ওয়ান অফ দি জুনিয়র মোস্ট অফিসার। তো আমার স্বাভাবিকভাবেই আমার আমার পোস্টিং হয় দ্য ফার্দেস্ট ক্যাম্পে, যেটার নাম হলো গুনিয়াপাড়া ক্যাম্প। আর এই গুনিয়াপাড়া ক্যাম্পটা ছিল RMMK রোডের একদম শেষ, মানে দ্যাট ইজ ঘাগড়া জোনের দায়িত্বপূর্ণ যে এলাকা, সেটার একদম সর্বশেষ ক্যাম্প হলো গুনিয়াপাড়া আর্মি ক্যাম্প। RMMK হলো রাঙ্গামাটি, মানিকছড়ি, মহালছড়ি, খাগড়াছড়ি রোড। তো আমার ক্যাম্পটা ছিল অত্যন্ত সুন্দর একটা ক্যাম্প, কালো পাহাড়ের একদম কোল ঘেঁষে একটা ক্যাম্প, একদম নির্জন নিরিবিলি একটা ক্যাম্প। আমার জীবনের খুব সুন্দর সময় কেটেছে ওখানে। তো যাই হোক, আমি যে ঘটনাটা বলছি সেটা হলো যে আমাকে ওখান থেকে বলা হলো যে একেবারে RMMK রোডের শুরুতে যে ক্যাম্পটা, সেটা হলো কুতুবছড়ি ক্যাম্প। কুতুবছড়ি ক্যাম্প ছিল আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে সর্বোচ্চ ক্যাম্প, হাইয়েস্ট ক্যাম্প। তো এবং ওর দায়িত্বপূর্ণ এলাকাও খুব মানে একটু রাফ ছিল, টাফ ছিল। তো ওইখানে আমাকে হঠাৎ করে বলা হয় যে ওখানে বিশেষ কিছু অপারেশন চলবে, আমাকে একটা টহল পরিচালনা করতে হবে। তো আমরা সাধারণত যে পেট্রোলগুলো চালাই সেটা হলো 3 দিনের পেট্রোল, সাধারণত যেটা LRP বলি, লং রেঞ্জ পেট্রোল। তো আমি আমার টিম নিয়ে 20 জনের একটা দল নিয়ে ওই একটা LRP নিয়ে আমি গেলাম। আমাকে দায়িত্ব দেওয়া হলো কালো পাহাড়। কালো পাহাড় বলে রাখি যে রাঙ্গামাটি রিজিয়নের মধ্যে কালো পাহাড় হচ্ছে হাইয়েস্ট, সর্বোচ্চ পাহাড় এবং অনেক বড় একটা হিল রেঞ্জ। ওই সময়টায় শান্তিবাহিনীর খুব বেশি অ্যাক্টিভিটিস হতো এই কালো পাহাড় এলাকায়, যেহেতু খুবই দুর্গম ছিল এলাকাটা। সেখানে আমরা সবসময় যেতে পারতাম না, আর যেতে চাইলেও অনেক আগে থেকেই তারা ইনফরমেশন পেয়ে যেত, সেই জন্য ওই এলাকায় তাদের অ্যাক্টিভিটিস খুব বেশি ছিল। তো সেই কথা চিন্তা করে আমাদেরকে কিছু অপারেশনাল প্ল্যান করা হয়। আমাকে একটা দায়িত্ব দেওয়া হয় যে আমি এই জায়গাটায় যাব এবং অপারেশন শেষ করে সার্চ অ্যান্ড কোঅর্ডিনেট সার্চ অপারেশন যেটাকে বলি আমরা, করে চলে আসব। তো আমি প্রথম দিন আমরা চেষ্টা করলাম কালো পাহাড়ে যতটুকু সম্ভব ভিতরে চলে যেতে। তো আমরা পেট্রোলিং করে নাইট স্টে করলাম। এর মধ্যেই আমার ম্যালেরিয়ার জ্বর উঠলো। তো ম্যালেরিয়ার জ্বর, যারা আমরা জানি ম্যালেরিয়ার সম্বন্ধে, সবার প্রচণ্ড ট্রেমেন্ডাস জ্বর ওঠে এবং প্রচণ্ড কাঁপুনি হয় গায়ে। তো আমি পরের দিন ওখানে আমরা আর মুভ করতে পারলাম না, আমরা ওখানে বিশ্রাম করি। যে আমার ধারণা ছিল যে জ্বরটা একটু কমে গেলে হয়তো আমি আবার চলে আসতে পারবো, কিন্তু কোনোভাবেই জ্বর কমতেছিল না। তো এই অবস্থায় আমরা সবাই ডিসিশন নিলাম যে ঠিক আছে, তাহলে আর দেরি করবো না, যত কষ্টই হোক আমরা ফল ব্যাক করি। অ্যাকর্ডিংলি আমরা ব্যাটালিয়নে ইনফরমেশন দিয়ে রাখলাম যে আমার এই অবস্থায় আমরা ফল ব্যাক করতেছি। ব্যাটালিয়ন থেকেও পারমিশন আসলো। তো থার্ড দিন যখন আমরা নেমে আসি কালো পাহাড় থেকে, তো কালো পাহাড় থেকে নামছি, তখনও পুরোপুরি নামা হয়নি, একটা ছড়ার ভিতর দিয়ে। তো অন্ধকার হয়ে গেছে। তো ওই অবস্থায় আমরা ডিসিশন নিলাম যে আর রাত্রে আর আমি যেতে পারবো না, আমরা বরঞ্চ একটা আশেপাশে কোনো স্কুল টুল যদি পাওয়া যায় সেখানে আমরা রাতটা কোনো রকম থেকে খুব ভোরে আবার হয়তো মুভ করে চলে আসবো। RMMK রোডে আসলে ওখান থেকে আমাদেরকে গাড়িতে পিক করা হবে। তো আমরা অনেক খুঁজে যাই হোক একটা স্কুলের মতো পেলাম। আমরা স্কুলে যেয়ে থামলাম এবং রাতের খাবারের ডিনারের ব্যবস্থা করার জন্য বললাম আর কি। তো আমরা যখন জাস্ট খাবারের আয়োজন হচ্ছে, এই টাইমে হঠাৎ করেই আমাদের কানে আসলো যে কোথা থেকে যে একটা কান্নার আওয়াজ আসতেছে। আমি চিন্তা করলাম এই পাহাড়ি এলাকা, এখানে ঘর বাড়ি নাই, নির্জন,
এই কোথা থেকে এই কান্নার শব্দ আসতেছে। তো আমরা একটু অপেক্ষা করলাম, দেখলাম যে না, আবারও আসতেছে। তো তখন আমি কয়েকজনকে নিয়ে আমি বললাম যে আমরা চলো যাই, দেখে আসি কি হচ্ছে, কোথায় এই শব্দ কোথা থেকে আসে। তো আমি কয়েকজনকে নিলাম, সাথে আমার মেডিকেল অ্যাসিস্ট্যান্টকেও কি মনে করে নিলাম। নিয়ে আমরা যাচ্ছি, বেশ কিছু দূর জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার পরে হঠাৎ করে একটা আলো দেখতে পেলাম। তো আলো দেখে যাচ্ছি, দেখলাম যে ওখান থেকেই কিছুক্ষণ পরপরই একটা মহিলার কান্নার আওয়াজ, কান্না না বলে আমি বলবো যে এক ধরনের মানে চিৎকার, আহ, এই ধরনের শব্দ, গোঙানির শব্দ বলা যায়, এই ধরনের শব্দ আসতেছে। তো আমরা যখন যাচ্ছি আমরা বুঝতে পারলাম যে একটা দূরে একটা কুড়ে ঘর আছে, একটু আলো জ্বলছে, আগুন জ্বলছে, ওখানে বেশ কিছু লোক বসে আছে। কিন্তু আমাদের যাওয়ার আওয়াজ পেয়ে কিছু লোক ভয়ে চলে গেল, একজন লোক বসেছিল। তো আমরা যখন কাছে গেলাম, তো আমরা আমাদেরকে দেখে লোকটা আগে আসলো, আমরা জিজ্ঞেস করলাম কী ব্যাপার, কী হলো। তো সে তার পরিচয় দিল, বললো যে এটা আমার ঘর, ভেতরে আমার স্ত্রী, আমার স্ত্রীর বেবি হবে, বাচ্চা হবে, শি ইজ প্রেগনেন্ট, একদম লাস্ট স্টেজে, কিন্তু বাচ্চা হচ্ছে না, তার প্রচণ্ড ব্যথা হচ্ছে, কিন্তু বাচ্চা হচ্ছে না। তা আপনারা যদি কোনোভাবে একটু হেল্প করতে পারেন। তা আমি চিন্তা করলাম যে তাহলে কী করা যায়, আশেপাশে কোনো ঘর বাড়ি কিছু নাই। আমি আগেই বলেছি যে কালো পাহাড়ের একদম স্লোপে এই ঘটনাটা ঘটতেছে, জনমানুষ নাই। তো আমি আমার মেডিকেল স্টুডেন্টকে বললাম যে চলো যাই, দেখি কি অবস্থা। তোর হাজব্যান্ডকে নিয়ে আমরা ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি একটা খুব অল্প বয়সী একটা মেয়ে শুয়ে আছে, অসম্ভব ব্যথায় কান্না করছে, বারবার শরীর মোচড় দিচ্ছে ব্যথা। তো আমি মেডিকেল বললাম যে ঠিক আছে, আমি যাই বাইরে দাঁড়াই, তুমি তো ওই হাজব্যান্ডকে সহ তুমি দেখো কতটুকু কী করা যায়। আমি বাইরে চলে আসলাম। তা আমি বারবার দেখতেছি মেয়ের কান্না আসতেছি, একটু পরপর বেশ কিছুক্ষণ ওরা থাকলো, থেকে আমার মেডিকেল স্টুডেন্ট বেরিয়ে আসলো, বেরিয়ে এসে বললো যে স্যার সরি, আসলে আমার কিছুই করার নেই, এটা খুবই কমপ্লিকেটেড একটা অবস্থা, ইমিডিয়েট এই পেশেন্টকে কোনো একটা উন্নত হাসপাতালে নিতে হবে, হয়তো সিজারিয়ান করাতে হতে পারে, এছাড়া নর্মাল বেবি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তা বললাম তাহলে এখন কি করা যাবে, যে এখন তো কিছু করার নেই, কিছু এই বেবি এই মহিলা এই পেশেন্টকে এখান থেকে শিফট করারও সম্ভব না, আর আমরা যে এলাকায় আছি এখান থেকে একে নেওয়ার কোনো সুযোগ নাই। আশেপাশে সবচেয়ে নিয়ারেস্ট হসপিটাল হচ্ছে রাঙামাটি শহরে, যেটা এখান থেকে অনেক দূরে, দুদিনের জার্নি, এটা সম্ভব না। তা আমি বললাম তাহলে কি হবে, এখন কি হবে, এই পেশেন্টের কি হবে। তো আমার মেডিকেল স্ট্যান্ড মাথা নিচু করে থাকলো, শুধু বলল যে স্যার এটা ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে, একটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, আমাদের আর কিছুই করার নেই এই অবস্থায়। মানে বিষয়টা এতই মর্মান্তিক ছিল যে চোখের সামনে একটা মেয়ে, বাচ্চা মেয়েকে আমি দেখছি মানে কাতরাচ্ছে, কষ্ট পাচ্ছে, কিন্তু আমাদের কিছুই করার ছিল না। তো এই যে একটা অভিজ্ঞতা আমার, তো সেই রাত্রে আমরা আর ওখানে দেরি করিনি, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি নিজেও যেহেতু অসুস্থ ছিলাম, আমরা আবার সেখান থেকে মুভ করে চলে আসি, কারণ আমাদেরকে যত সব মানে আর্লি মর্নিংয়ে RMMK রোড পর্যন্ত চলে যেতে হবে, যেখানে আমাদের গাড়ি এসে আমাদেরকে পিক করবে। কিন্তু পুরোটা রাস্তা শুধু ওই মহিলার কান্নাই আমাদের মনে আসতেছিল, যে একটা বাচ্চা মেয়ে, তাকে আমরা কোনোভাবেই হেল্প করতে পারলাম না। তো আমাদের দেশের এখনও সেই ধরনের জায়গা আছে যেখানে চিকিৎসা, আধুনিক চিকিৎসা বা আধুনিক সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছায়নি। তো আমার জীবনের একদম জীবনের মানে মিলিটারি লাইফের শুরুতে এরকম একটা ঘটনা, যেটা আমার সব সময় মনে মনে পড়ে, আজও মনে পড়তেছে। এই জন্য আজকে আমি সবার সাথে আমার এই ঘটনাটা শেয়ার করলাম।